এই মেয়েটিকে পর্যায়ক্রমে বেশ কয়েকজন সহপাঠী ধর্ষণ করে। এরপর সহপাঠীরা তার মাথায় প্রস্রাব করে এবং তার বুকের বিভিন্ন স্থানে সিগারেট দিয়ে পুড়ে দেয়। এই সকল ঘটনা ভিডিওতে রেকর্ড করা হয়। তাকে স্কুল ছেড়ে দিতে বাধ্য করা হয়। পুরনো কোনো গভীর ঘৃণার কারণে তারা মেয়েটির ওপর এমন জঘন্য প্রতিশোধ নেয়। এই মেয়েটির নাম জিয়াওমি। সে মূলত একজন ছোট শহরের মেয়ে ছিল, কিন্তু সে ছিল প্রতিভাবান এবং বুদ্ধিমান। তাকে কোরিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়েছিল। তার বাবা একজন মানসিক প্রতিবন্ধী ছিল। তিনি সাধারণত রাস্তায় মহিলাদের গোপন বস্ত্র বিক্রি করে অর্থ উপার্জন করতেন। এমন কষ্টের জীবনযাপন সত্ত্বেও তার বাবা জিয়াওমির স্বপ্নকে সম্পূর্ণরূপে সমর্থন করেছিলেন। জিয়াওমিকে সেরা বিশ্ববিদ্যালয়ে পড়ানোর জন্য তার বাবা সমস্ত সঞ্চয় ব্যয় করেছিলেন এবং জিয়াওমির সকল ধরনের আবদার ও চাহিদা পূরণ করতেন। তারা চাইলেই কোনো অ্যাপার্টমেন্টে থাকতে পারতেন, কিন্তু তারা ছোট্ট ঘরেই খুব সন্তুষ্ট ছিলেন। তিনি তার বাবার সাথে সর্বদা খুশি ছিলেন। তার বাবা যেখানে ব্যবসা করতেন সেখানে নতুন একটি দোকান ওঠে। প্রথম দিনেই তার বাবা সমস্যায় পড়েন। দোকানের মালিক মনে মনে ভয় পেয়েছিলেন যে ওর বাবা তার ব্যবসা দখল করে নেবেন। জিয়াওমির বাবা চাঁদা দেয়নি বলে মালিক তাকে সেখানে দোকান বসাতে দেয় না এবং ধাক্কা দিয়ে সেখান থেকে বের করে দেয়। পাশে দাঁড়িয়ে থাকা জিয়াওমি রেগে গেল। সে মালিক মহিলার চুল ধরে টানাটানি করে ও বলে, আমার বাবার গায়ে হাত দেওয়ার সাহস কোথায় পেলি? পরে তাদের সবাইকে থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশেরা তাদের দুই পক্ষকে বকাঝকা করে এবং ছেড়ে দেয়। তারা ছাড়া পেয়ে বাসার দিকে যায়। পরের দিন ক্লাস শুরু হওয়ার পর থেকেই দুঃস্বপ্ন শুরু হয়, কারণ ক্লাসে ধনী ছেলেমেয়েতে ভরা ছিল। জিয়াওমি ছোট শহরের ও ছোট পরিবারের মেয়ে বলে তার সাথে কেউ কথা পর্যন্ত বলতে চায় না। সে কেবল নির্যাতিত মোটা মেয়েটির পাশেই বসতে পারল। কিন্তু জিয়াওমি প্রতিভা প্রকাশ পায় গানের ক্লাসে। শুধু মুখ খুলেই সে সবাইকে অবাক করে দেয়। সবাই তার কণ্ঠ শুনে সজোরে হাতে তালি দেয়। জিয়াওমির মিষ্টি কণ্ঠ হাঙ্কের দৃষ্টি আকর্ষণ করে। ক্লাস শেষ, সেই মোটা মেয়েটিকে নিয়ে তারা কিছু কেনাকাটা করতে মার্কেটে যায়। কিন্তু ঘটনাস্থলে সে তার বাবাকে দেখতে পায়। তার বাবা একটি নতুন দোকান স্থাপন করতেছিলেন। এই প্রথমবার জিয়াওমি ভীতু বোধ করল। সে ভয় পেল যে তার একমাত্র বন্ধু তার বাবাকে এই অবস্থায় দেখে যদি তার সাথে সম্পর্ক শেষ করে দেয়। তারপরও সে মেয়েটিকে বলে এটা তার বাবা। মোটা মেয়েটি তার বাবাকে উৎসাহের সাথে অভ্যর্থনা জানাল। জিয়াওমি খুবই খুশি হয়েছিল। তারা দুজন মিলে অনেক কিছু খায়। দুজনেই খুব খুশি ছিল, কারণ স্কুলে তাদের প্রথম বন্ধুত্ব হয়েছিল। ওই দিন তারা একসাথে অনেক মজা করে ও ঘোরাঘুরি করে। কয়েকদিন পরে ক্লাসে একটি বসন্তকালীন আউটিং আয়োজন করা হয়। সন্ধ্যায় সবাই খেলাধুলা করার জন্য জড়ো হয়েছিল। উপস্থিত প্রায় সকলেই অনেক ধনী ছিল। তখন কয়েকজন জানতে চায় বাবা কি করে। জিয়াওমিকে তার প্রবল আত্মসম্মানের কারণে মিথ্যা বলে। সে বলে তার বাবার একটি পোশাকের দোকান আছে। পরের দিন সকালে জিয়াওমি হ্রদের পাশে দাঁড়িয়েছিল। এমন দৃশ্যে সে আগে কখনো দেখেনি। তখনই সেখানে হাঙ্ক চলে আসে। জিয়াওমি তার মিষ্টি কথায় ফেঁসে যায়। তখন জিয়াওমি ও হাঙ্ক এর সাথে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। হাঙ্কও জিয়াওমির হাত ধরে জঙ্গলের দিকে নিয়ে যায় এবং তারা সেখানে যৌন মিলনে আবদ্ধ হয়। তখন জুনান নামের মেয়েটি তাদের দেখতে পায় এবং দ্রুত তার মোবাইল ফোন বের করে জিয়াওমিদের কর্মকাণ্ড সব ভিডিও করে। তারপর সে ক্লাসের অনেককেই ভিডিওটি দেখায়। পরবর্তীতে মোটা মেয়েটির মাধ্যমে জুনার জানতে পারে জিয়াওমির বাবার কোনো দোকান নেই, সে রাস্তার ধারে ভ্যানে জামাকাপড় বিক্রি করে। জিয়াওমিকে অপমান করার জন্য একথা জুনার সবাইকে জানিয়ে দেয় এবং একথা হাঙ্কের কাছে গিয়েও বলে। এই কথা জানতে পেরে হাঙ্কের মাথায় রক্ত উঠে যায়। হাঙ্ক প্রতারিত বোধ করে। পরের দিন সে জিয়াওমিকে টয়লেটে আটকে ফেলে ও সে তার সমস্ত শক্তি দিয়ে তাকে সজোরে একটা থাপ্পড় মারে আর বলে, আমার সাথে প্রতারণা করেছিস ছোট লোকের বাচ্চা। তারপর সে একটা সিগারেট জ্বালিয়ে জিয়াওমির বুকে চেপে ধরে আর জিয়াওমিকে বলে, ছোট লোকের বাচ্চা, আমার সাথে বেইমানি করলি? আমি সব জেনে গেছি তোর বাবা ফুটপাতে জামাকাপড় বিক্রি করে। এরপরে জিয়াওমি জুনারের কাছে যায় এবং জানতে চায় তার সাথে সে কেন এমনটা করল। তখন জুনার বলল সে অনেক আগ থেকেই হাঙ্ককে পছন্দ করে। জিয়াওমির কারণেই হাঙ্ক তাকে এতদিন পাত্তা দেয়নি। কথা শুনে জিয়াওমি তার উপর অনেক ক্ষেপে যায় এবং দুজনের মধ্যে অনেক হাতাহাতি হয়। জিয়াওমি জুনারকে অনেক মারে এবং একটি বোতল দিয়ে তাকে মেরে ফেলতে চেয়েও আবার রাগ কন্ট্রোল করে বোতলটি ছুঁড়ে ফেলে দিয়ে সেখান থেকে চলে যায়। জুনার তার বাবা মাকে নিয়ে অফিস পক্ষে অভিযোগ দেয়। বিচারে শিক্ষকেরা জিয়াওমিকে বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তার বাবা সবাইকে হাঁটু গেড়ে জিয়াওমির হয়ে সকলের কাছে ক্ষমা চায়, কিন্তু তারপরও তারা জিয়াওমিকে বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেয়।
জিয়াওমির বিশ্ববিদ্যালয় পড়ে বড় কিছু হওয়ার স্বপ্ন এখানেই ভেঙে যায়। পরবর্তীতে হাঙ্ক এবং জুনার কথা জানতে পারে। জিয়াওমির সেদিন জন্মদিন ছিল, সে বাড়িতে বসে মেকআপ করতেছিল। তখন মোটা মেয়েটিকে ঢাল বানিয়ে তার সাহায্যে জিয়াওমির ঠিকানায় তারা দলবল নিয়ে চলে যায় এবং জিয়াওমির দরজায় কড়া নাড়ে। দরজা খুলে জিয়াওমি সবাইকে দেখে অনেক অবাক হয়। সে ভাবে সবাই তাকে জন্মদিনে উইশ করার জন্য এসেছে। তারা জিয়াওমিকে জন্মদিন উদযাপনের নামে অপমান করতে থাকে। এই সময় জিয়াওমি চলে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তারা তাকে টেনে ঘরে নিয়ে যায়। উপস্থিত ছেলেরা পালাক্রমে জিয়াওমিকে নির্যাতন করে একের পর এক ধর্ষণ করে, এমনকি পুরো প্রক্রিয়াটি ভিডিও করে। মেয়েটি জিয়াওমিকে বাঁচাতে চেয়েছিল, কিন্তু এতগুলি ছেলের ভয়ে সে কিছুই করতে পারে না। এই সময় জিয়াওমির বাবা স্টল উদ্বোধনের জন্য বন্ধুদের নিয়ে পার্টি করতেছিল। তিনি কখনো আশা করেননি যে তার মেয়ের সাথে কি ঘটেছে। জিয়াওমিকে ভিডিওর কথা স্মরণ করিয়ে ছেলেগুলো প্রায় তার বাসায় এসে তাকে ধর্ষণ করত। জুনার জিয়াওমিকে ভিডিও দেখিয়ে হুমকি দিয়েছিল যেন সে একজন গ্রাহকের কাছে যায়। জিয়াওমির রাজি হওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। পরে গ্রাহক জিয়াওমির সাথে বাজে কাজ করে অনেক মজা পায়। খুশি হয়ে সে তার জন্য অনেক টাকা টেবিলের উপরে রেখে চলে যায়, কিন্তু জিয়াওমি হতাশায় পূর্ণ ছিল। কিন্তু এখনও কিছুই শেষ হয়নি। তারা প্রায় এসে জিয়াওমিকে ভিডিওর ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করত। জিয়াওমি হাল ছেড়ে দেয় এবং ভাবে মৃত্যুই এর শেষ সমাধান। সেদিন বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছিল। তার বাবার কথা মনে পড়ে, সে অনেক কষ্ট পাচ্ছিল। কিন্তু উপায় না থাকায় সে বিল্ডিংয়ের ছাদ দিয়ে লাফ দিয়ে তার তরুণ জীবন শেষ করে দিয়েছিল। এই দৃশ্যটা অনেক করুণ ও ভয়ানক ছিল। যেহেতু জিয়াওমি তার সাথে ঘটে যাওয়া এই ভয়ঙ্কর কাহিনী কাউকে স্পষ্টভাবে জানাতে পারেনি, তাই সে তার ডায়েরিতে সবকিছু লিখে কনভেনিয়েন্স স্টোরের গুদামের তাকে লুকিয়ে রাখে। জিনিসপত্র গণনা করা কর্মচারী ডায়েরিটিকে খুঁজে পায়। স্টোর ম্যানেজার দ্রুত তার বাবার হাতে ডায়েরিটি তুলে দেন। যখন তার বাবা ডায়েরিটি পড়েন, তখন তার মনে হয় যেন তাকে হাজার বার চাকু দিয়ে কেউ অনবরত তার বুকে আঘাত করছে। ডায়েরিটি পড়ে তার মনে হতে থাকে যেন তার মেয়ের সাথে ঘটে যাওয়া সবকিছুই তিনি সামনাসামনি দেখতে পাচ্ছেন। তিনি ন্যায়বিচার চাইতে স্কুলে যেতে চেয়েছিলেন, কিন্তু তার মনে হয় স্কুল তাকে ন্যায়বিচার দিতে পারবে না। সে ন্যায়বিচারের আশায় থানায় যায়, কিন্তু পুলিশও তাকে পাত্তা দেয়নি। পুলিশ তাকে সরাসরি জানায় মামলা দেওয়ার জন্য একটি ডায়েরি যথেষ্ট নয়। তাছাড়া জিয়াওমি তার মৃত্যুর আগে নিজেই যে এই ডায়েরিটা লিখেছেন তার কোনো যথেষ্ট প্রমাণ ছিল না। দক্ষিণ কোরিয়ায় এমন কাহিনীর জন্য ন্যায় বিচার পাওয়া অনেক কঠিন। জিয়াওমির বাবা হতাশ হয়ে বাসায় চলে যান। অবশেষে মোটা মেয়েটির বিবেকে নাড়া দেয় এবং তার বাবাকে জানায় জিয়ামির সাথে ঘটে যাওয়া কাহিনীগুলো সম্পূর্ণ সত্য। বাবা বিছানায় ব্যথায় কাতরাতে থাকেন এবং ভাবতে থাকেন কিভাবে জিয়াওমির ধর্ষকদের চরম শাস্তি দেয়া যায়। পরের দিন জিয়াওমির বাবা মোটা মেয়েটির সাহায্যে ওই দিনের ঘটনার সাথে জড়িত সকল মেয়েদের ডেকে নিয়ে আসে। সে আগে থেকে লুকিয়ে রাখা অ্যাসিড স্প্রে তাদের মুখে স্প্রে করে দেয়। তারা যন্ত্রণায় চিৎকার করতে থাকে। তাদের মুখের এমন চিৎকার শুনে তার বাবা যেন এক পৈশাসিক আনন্দ পায়, আর নিজেও জিয়াওমির সাথে ঘটে যাওয়া ভয়ঙ্কর সময়গুলোর কথা মনে করে চিৎকার করতে থাকে। এর পরের দিন জিয়াওমির বাবা তার মেয়ের ধর্ষণের সাথে জড়িত সকল ছেলেদের একে একে ধরে এনে একটি রুমে বন্দি করে। ছেলেগুলো সেদিনকার ঘটনা সব স্বীকার করে এবং জিয়াওমির বাবার কাছে ক্ষমা এবং জীবন ভিক্ষা চায়। কিন্তু জিয়াওমির বাবা তার মেয়ের সাথে ঘটে যাওয়া এমন ভয়ঙ্কর অপরাধ ক্ষমা করতে পারল না। সে একে একে প্রায় সবাইকে ভয়ঙ্করভাবে পিটিয়ে হত্যা করে। শুধুমাত্র হাঙ্ক এসব ভয়ঙ্কর চিত্র দেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু পায়ে অনেক আঘাত লাগার কারণে বাহিরে জমে থাকা বৃষ্টির পানির মধ্যে হোঁচট খেয়ে পড়ে যায়। জিয়াওমির বাবা সেখানে তাকে পানিতে চেপে ধরে রাখে যতক্ষণ সে জ্ঞান না হারায়। পরের দিন জিয়াওমির বাবা হাঙ্ককে একটি বোর্ডে করে একটি নদীর মাঝখানে নিয়ে যায় এবং তার মুখে মাছ ধরার বড়শি গেঁথে দিয়ে তাকে পানিতে ধাক্কা দিয়ে ফেলে দেয় যাতে বড় কোনো মাছ তাকে খেয়ে নেয়। হাঙ্কো সেখানেই মারা যায়। জিয়াওমির বাবা বোর্ডের উপর শুয়ে জিয়াওমির সাথে কাটানো ছোটবেলার সুন্দর মুহূর্তগুলো কল্পনা করতে থাকেন। জিয়াওমির বাবার মতো বাবা হয়তো বর্তমান সমাজে বিরল, যে বাবা একজন প্রতিবন্ধী হয়েও নিজের মেয়ের ধর্ষণকারী এবং হত্যাকারীদের নিখুঁতভাবে হত্যা করে তার মেয়ের হত্যার প্রতিশোধ নিতে পেরেছে। এই মুভির একদম শেষে দেখা যায় যে জিয়াওমির বাবা এখন আর বোটে নেই। বোটটি পুরোপুরি ফাঁকা। এর মানে তিনিও আত্মহত্যা করেন, যাতে দ্রুত তার মেয়ের সাথে তার দেখা হয়। এখানেই মুভিটি শেষ হয়ে যায়। তো দর্শক, মুভিটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আপনাদের ভিডিও রিকোয়েস্ট থাকলে মুভির নামটি লিখে কমেন্টে জানাবেন। আপনাদের মতামত পেলে আপনাদের পছন্দ অনুযায়ী আমরা নতুন নতুন মুভি এক্সপ্লেনেশন ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসব।